বাজারে দোকানদার আমাকে ছেলের বউ ভাবল। আমি চমকে উঠলাম যখন ছেলে বলল, কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই, মা। তুমি আমার স্ত্রী হও। সন্ধ্যায় ছেলের সাথে করে টুকটাক বাজার করতে নিয়ে গেল। বাড়িতে মাছ নেই, রান্না করার জন্য আনতে হবে। সে বলল, চলো মা, একসাথে যাই। আমি রাজি হলাম। মাছের বাজারে ঢুকতেই দোকানদার জিজ্ঞেস করল, ভাইসাব, আপনার বউয়ের জন্য কি মাছ নেবেন? এটা শুনে চমকে উঠলাম। বয়স হয়েছে, কিন্তু এখনও আমাকে ছেলের বউ ভাবে লোকে। কিছু বলার আগেই ছেলে বলল, হ্যাঁ, উনি আমার বউ। আমি ছেলের দিকে অবাক হয়ে তাকালাম। সে হাসল, দোকানদারকে বলল, ইলিশ দেখান তো। মাছ কিনে বাসায় ফেরার পথে জিজ্ঞেস করলাম, ওভাবে কেন বললি? ছেলে আমার দিকে তাকাল। রাস্তার আলো তার চোখে অদ্ভুত এক দৃষ্টি দেখলাম। সে আমার চোখে চোখ রেখে এই কথাগুলো বলল। বাজারের থলিটা আমার হাত থেকে পড়ে গেল। বিশ্বাস করতে পারছিলাম না। সে কি সত্যি বলছে নাকি মজা করছে? যে ছেলেকে আমি জন্ম দিয়েছি, লালন পালন করেছি, সে আমাকে স্ত্রী হিসেবে চায়। কি বলছিস তুই? আমি কাপা গলা জিজ্ঞেস করলাম। ছেলে আমার হাত ধরল, সত্যি বলছি, মা গি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অমিতা সেন। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম দীপঙ্কর সেন, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অনির্বাণ আর মধুরিমা। অনির্বাণ ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। মধুরিমা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের পরিবারের জীবন মোটামুটি স্বাভাবিক ছিল। দীপঙ্কর একটা বড় কোম্পানিতে চাকরি করে, আমি স্কুল শিক্ষিকা। দুজনেই কাজ করি, সংসার চালাই, বাচ্চাদের লালনপালন করি। সবই ঠিকঠাক চলছিল যতদিন না সেই অদ্ভুত ঘটনাটা ঘটল। গত মাসের কথা। সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছি, দেখি অনির্বাণ বাড়িতে নেই। সে সাধারণত সন্ধ্যা ৬টার মধ্যে ফিরে আসে, কিন্তু সেদিন ৯টা বাজে, এখনও ফেরেনি। ফোন করলাম, কেউ ধরল না। একটু চিন্তায় পড়ে গেলাম। কোথায় গেছে অনির্বাণ? দীপঙ্কর জানতে চাইল। জানি না। ফোনও ধরছে না, আমি বললাম। রাত ১০টা বাজল, তারপর ১১টা। আমরা সবাই চিন্তায় পড়ে গেলাম। একটা বাচ্চা এত রাত পর্যন্ত বাইরে। থানায় ফোন করব ভাবছি, এমন সময় দরজায় শব্দ হল। অনির্বাণ ফিরে এসেছে। কোথায় ছিলি এতক্ষণ? আমি রাগ মিশ্রিত উদ্বেগের সাথে জিজ্ঞেস করলাম। অনির্বাণ কিছু বলল না। তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। মুখে কোনো ভাব নেই। শুধু ঠান্ডা ভাবে আমার দিকে তাকিয়ে রইল। মধুরিমা দৌড়ে এসে দাদাকে জড়িয়ে ধরল, কিন্তু সে তার দিকেও তাকাল না। কি হয়েছে তোর? কোথা ছিলি? দীপঙ্কর জিজ্ঞেস করল। বন্ধুর বাড়ি, সংক্ষিপ্ত উত্তর দিল সে। কোনো বন্ধু? ফোন কেন ধরিসনি? ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। বিশ্বাস করলাম না আমরা, কিন্তু সেই রাতে আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না। পরদিন সকালে দেখলাম অনির্বাণ সবার আগে উঠে বসে আছে। সে সাধারণত ১০টা-১১টা পর্যন্ত ঘুমায় সকালবেলা, কিন্তু সেদিন ভোর ৬টায় উঠে বসে আছে। এত সকালে উঠেছিস যে? আমি জিজ্ঞেস করলাম। সে শুধু এটুকু বলল। কিছুদিন যেতে না যেতেই বুঝতে পারলাম অনির্বাণ বদলে যাচ্ছে। সে আর আগের মতো কথা বলে না, হাসে না। তার চোখে সব সময় একটা অদ্ভুত দৃষ্টি, মুখে কঠিন ভাব। স্কুলে যায় না, বন্ধুদের সাথে দেখা করে না। সবার সাথে যেন দূরত্ব তৈরি করে রেখেছে। একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে ছিলাম। অনির্বাণ এসে আমার পাশে দাঁড়াল। মা, তোমাকে একটা কথা বলবো, সে বলল। বল। আমি হাসিমুখে বললাম, এতদিন পর ছেলে আবার স্বাভাবিক হচ্ছে ভেবে। আমি আর তোমাদের সাথে থাকতে চাই না, গি। আমি হতবাক হয়ে গেলাম। কি বলছিস তুই? আমি চলে যাব। এখান থেকে বহু দূরে, গি। কেন? কোথায় যাবি? সেটা বলতে পারব না। তবে আমাকে যেতেই হবে, গু। আমি বুঝতে পারলাম না কি হচ্ছে। কেন এরকম করছিস? কি হয়েছে তোর? অনির্বাণ কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি নেই, মা, গি। কি বলছিস তুই? আমি অনির্বাণ নই, গি। আমার বুকটা ধক করে উঠল। কি বলছিস? তুই কে তাহলে? সেটা বলতে পারব না। তবে আমাকে যেতেই হবে।
আর দুদিন পরে আমি চলে যাচ্ছি। চিরতরে সে চলে গেল রান্নাঘর থেকে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। এসব কি বলছে অনির্বাণ? কোথায় যাবে সে? আর এই যে বলছে আমি অনির্বাণ নই, কি এর মানে কি? সেদিন রাতে দীপঙ্করকে সব বললাম। সে বিশ্বাস করল না। পাগলামি করছে, সে বলল। বয়সের ধাক্কা। আজকাল ওই বয়সের ছেলেরা এরকম অদ্ভুত আচরণ করে কি? আমি কিন্তু বুঝতে পারছিলাম ব্যাপারটা এত সাধারণ নয়। অনির্বাণের চোখে যে দৃষ্টি দেখছিলাম তা কোনো কিশোরের অহংকার বা বিদ্রোহের দৃষ্টি নয়। কিছু একটা ঘটেছে তার সাথে, কিছু একটা বদলে গেছে তার ভিতরে। পরদিন সকালে মধুরিমা আমার কাছে এসে বলল, মা, দাদা আমাকে ভয় দেখাচ্ছে। কি করেছে সে? আমি জিজ্ঞেস করলাম। সে বলছে ও চলে যাবে এখান থেকে। আর 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 কি? আর বলছে ও যাবার সময় আমাদের সবাইকে নিয়ে যাবে। আমার শরীর শিউরে উঠল। কিভাবে নিয়ে যাবে? সেটা বলেনি। শুধু বলেছে তোদের সবাইকে নিয়ে যাব আমার সাথে। আমি তখনই অনির্বাণের ঘরে গেলাম। সে বই পড়ছিল। বই দেখে আশ্চর্য হলাম, সে সাধারণত বই পড়ে না, কিন্তু এখন একটা মোটা বই নিয়ে বসে আছে। কি পড়ছিস? জিজ্ঞেস করলাম। ইতিহাস, সে বলল। বইটা দেখালো না আমাকে। তুই নাকি মধুরিমাকে বলেছিস তুই আমাদের সবাইকে তোর সাথে নিয়ে যাবি? সে বইয়ের পাতা থেকে চোখ না তুলেই বলল, হ্যাঁ গো। কোথায় নিয়ে যাবি আমাদের? এবার সে আমার দিকে তাকাল। দেখা যাবে। আমি কেমন অসহায় বোধ করলাম। আমার নিজের ছেলে আমার সামনে বসে আছে, কিন্তু মনে হচ্ছে একেবারেই অপরিচিত কেউ। যেন কোনো অন্য ব্যক্তি এসে বসেছে আমার ছেলের শরীরে। সারাদিন ধরে আমি অস্থির ছিলাম। একবার ভাবলাম ডাক্তার দেখাব, কিন্তু সেও ঠিক মনে হল না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি লুকিয়ে লুকিয়ে অনির্বাণের ঘরে ঢুকলাম। সে ঘুমাচ্ছিল না, জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। ঘুমাসনি কেন? আমি জিজ্ঞেস করলাম। আমাদের সময় ফুরিয়ে আসছে, সে বলল। কি সময়? এই পৃথিবীর। আমি বুঝতে পারলাম না। কি বলছিস তুই? সে ঘুরে আমার দিকে তাকাল। সেই চোখ, সেই অদ্ভুত দৃষ্টি। মা, তুমি কি কখনো ভেবেছ আমরা যদি এই পৃথিবীতে একা না হই? কি মানে? যদি আমাদের পৃথিবীর বাইরে কেউ থাকে, আমাদের চেয়ে উন্নত, আমাদের চেয়ে শক্তিশালী? আমি থমকে গেলাম। তুই কি বলতে চাইছিস? তারা আসছে, মা। আমাদের জন্য। আমাদের নিয়ে যাবে। আমার ভেতরটা কেঁপে উঠল। কারা আসছে? অনির্বাণ আবার জানালার দিকে তাকাল। তারা আমার মতো। তোর মতো? হ্যাঁ। আমি আমি অনির্বাণ নই, মা। অনির্বাণ গত মাসে মারা গেছে। আমি বিশ্বাস করতে পারলাম না। কি বলছিস তুই? তুই সামনে দাঁড়িয়ে আছিস, কিভাবে মারা যাবি? এটা অনির্বাণের শরীর, কিন্তু আমি অনির্বাণ নই। আমি আমি অন্য কেউ। আমার মাথাটা ঘুরে গেল। কে তুই? আমার নাম বলা যাবে না তোমাদের ভাষা। আমরা অনেক দূর থেকে এসেছি তোমাদের পর্যবেক্ষণ করতে, অধ্যয়ন করতে। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। তুই তুই মানুষ নোস? না। আমার ছেলের কি হয়েছে? সে মারা গেছে একটা দুর্ঘটনায়। সেই দুর্ঘটনার পরেই আমরা তার শরীরে প্রবেশ করেছি। আমি ভেঙে পড়লাম। না, না, এটা সম্ভব নয়। তুই মিথ্যা বলছিস। না, মা, মিথ্যা নয়। আর দুদিন পরে আমরা চলে যাব। আমাদের জানটি আসবে তোমাদের নিতে। আমাদের কেন? কারণ আমরা তোমাদের অধ্যয়ন করতে চাই। তোমাদের পরিবারকে, বিশেষ করে তোমাকে। কারণ তুমি বিশেষ। আমি কিভাবে বিশেষ? তোমার ডিএনএ। তোমার মধ্যে একটা বিশেষ জিন আছে যা আমাদের গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু অনির্বাণের চোখে যে দৃষ্টি দেখছিলাম তা আমার ছেলের দৃষ্টি নয়। সে যেভাবে কথা বলছিল তা অনির্বাণের কথা বলার ধরন নয়। যদি তুই অনির্বাণ না হোস, তাহলে প্রমাণ কর, আমি চ্যালেঞ্জ করলাম। সে হাসল। একটা ভয়ঙ্কর, ঠান্ডা হাসি। তারপর তার হাতটা উঠিয়ে ধরল আমার দিকে। হঠাৎ করেই আমি দেখলাম ঘরের সব জিনিস, টেবিল, চেয়ার, বই, সব ভাসতে শুরু করল।
ভাসতে ভাসতে উপরে উঠতে লাগল, যেন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি নেই সেখানে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। ভয় পাবার কিছু নেই, সে বলল। আমরা তোমাদের ক্ষতি করব না। আমরা শুধু জানতে চাই, বুঝতে চাই। কি জানতে চাও? আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম। তোমাদের আবেগ, তোমাদের সম্পর্ক। আমাদের কাছে এসব নেই। আমরা দীর্ঘদিন ধরে এসব হারিয়ে ফেলেছি। আমরা অধ্যয়ন করছি কিভাবে এগুলো পুনরায় আনা যায়। তারপরের দিনটা আমার কাছে দুঃস্বপ্নের মতো ছিল। আমি জানি না কিভাবে সারাদিন কাটালাম। দীপঙ্করকে কিছু বললাম না, সে বিশ্বাস করবে না। মধুরিমাকে কিছু বলিনি, সে ভয় পাবে। আমি শুধু অপেক্ষা করছিলাম, অনির্বাণ বা যে কেউ সে আসলে কি করে। সন্ধ্যাবেলা আমি রান্নাঘরে ছিলাম। অনির্বাণ এসে বলল, মা, একটা কথা বলি। বল, আমি বললাম। আমরা কালকে রাতে আসব। তোমাদের নিয়ে যাব। তোমরা প্রস্তুত থেকো। আমি থমকে গেলাম। আমরা যাব না কোথাও। তোমাদের যেতেই হবে, সে বলল। আমাদের চয়েস নেই। আমি পুলিশে খবর দেব, আমি হুমকি দিলাম। সে হাসল। তোমাদের পুলিশ কি করবে? তারা আমাদের ছোঁয়াও করতে পারবে না। আমি হতাশ হয়ে পড়লাম। আমাদের ছেড়ে দাও। আমরা কেউ যেতে চাই না। মা, সে বলল, তোমরা যদি না যাও তাহলে তোমাদের মৃত্যু হবে। কিভাবে? আমাদের যান যখন আসবে তখন এর চারপাশে একটা শক্তিক্ষেত্র তৈরি হবে। যে কেউ সেই শক্তিক্ষেত্রের ভেতরে থাকবে তার মৃত্যু হবে। আমি চাই না তোমাদের তিনজনের মৃত্যু হোক। তাই তোমাদের আমাদের সাথে আসতে হবে। আমি বুঝতে পারলাম না কি করব। তুমি কি আমাদের অনির্বাণকে ফিরিয়ে দিতে পারো? সে মাথা নাড়ল। না। সে মারা গেছে। তার শরীরটা শুধু আমি ব্যবহার করছি। আমার সন্তান। আমি কাঁদতে শুরু করলাম। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, তুমি কাঁদছ কেন? কারণ আমি আমার ছেলেকে হারিয়েছি। কাঁদলে কি সে ফিরে আসবে? না। তাহলে কেন কাঁদছ? আমি বুঝলাম, এই যে কেউ আমার সামনে দাঁড়িয়ে আছে, এর কাছে আবেগ বলে কিছু নেই। এর কাছে দুঃখ, কষ্ট, ভালোবাসা এসব কিছুই নেই। তুমি বুঝবে না, আমি বললাম। সেজন্যই তো তোমাদের নিয়ে যাচ্ছি। বোঝার জন্য। আমি সারা রাত ঘুমাতে পারলাম না। একটা পরিকল্পনা করলাম। পরদিন সকালে দীপঙ্করকে সব খুলে বললাম। প্রথমে সে বিশ্বাস করল না, কিন্তু আমি এত দৃঢ়তার সাথে বললাম যে সে শেষ পর্যন্ত বিশ্বাস করল। আমরা কি করব এখন? সে জিজ্ঞেস করল। পালাবো, আমি বললাম। এখনই? অনির্বাণ যখন স্কুলে যাবে আমরা মধুরিমাকে নিয়ে পালিয়ে যাব। দূরে, বহুদূরে। সেদিন সকালে অনির্বাণ বাড়ি থেকে বের হল। আমরা তৎক্ষণাৎ প্রস্তুতি নিলাম। দীপঙ্কর গাড়ি বের করল, মধুরিমাকে নিয়ে আমরা রওনা দিলাম। কোথায় যাচ্ছি জানি না, শুধু জানি যেতেই হবে, দূরে, যতদূর সম্ভব। কিন্তু আমরা শহরের বাইরে পৌঁছাবার আগেই হঠাৎ করে আকাশে এক অদ্ভুত আলো দেখা গেল। একটা বিশাল বস্তু ভাসছিল আকাশে, সূর্যের আলো চকচক করছিল। সেটা কি? মধুরিমা ভয়ে চিৎকার করে উঠল। গাড়ি থামাও, আমি দীপঙ্করকে বললাম। সে গাড়ি থামালো, আমরা সবাই আকাশের দিকে তাকিয়ে রইলাম। আকাশে যে বস্তুটি ভাসছিল তা ধীরে ধীরে নিচে নামতে শুরু করল। সেটা বিশাল, চক্রাকার, ধাতব একটা যান। এত বড় যে পুরো মাঠটা ঢেকে ফেলতে পারে। এর চারপাশে নীল আলো জ্বলছিল। ভগবান, দীপঙ্কর বলল। এটা কি আসলেই? হ্যাঁ, আমি বললাম, এটাই সেই যান যার কথা অনির্বাণ বলেছিল। মধুরিমা ভয়ে আমাকে জড়িয়ে ধরল। মা, আমরা কি করব? আমি জানি না কি করব। কোথায় পালাব? কিভাবে বাঁচব? এই বিশাল যানটি নামতে শুরু করেছে এবং আমরা তার সামনেই দাঁড়িয়ে আছি। হঠাৎ করেই দেখলাম অনির্বাণ সেখানে দাঁড়িয়ে আছে। সে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আমার বুকটা ধক করে উঠল। অনির্বাণ, আমি চিৎকার করে ডাকলাম। সে ঘুরে আমাদের দিকে তাকাল। তার চোখে সেই অদ্ভুত দৃষ্টি। তোমরা এখানে কি করছ? আমরা পালাচ্ছিলাম, আমি স্বীকার করলাম। সে হাসল। পালাবে কোথায়? তারা তোমাদের যেখানেই যাও খুঁজে বের করবে। আমাদের ছেড়ে দাও, দীপঙ্কর বলল। আমরা যেতে চাই না। দেখি কি করতে পারি, অনির্বাণ বলল। তারপর আকাশের দিকে তাকিয়ে কিছু একটা বলল, একটা অদ্ভুত ভাষা।
কি বলল বুঝলাম না, কিন্তু যানটি থেমে গেল আকাশে। কি বললি তুই? আমি জিজ্ঞেস করলাম। বললাম তোমরা প্রস্তুত নও, সে বলল। বললাম আরও সময় চাই। সময়? কতটা সময়? 2 দিন। আরও 2 দিন। তারপর তারা ফিরে আসবে। আমি বুঝতে পারলাম না কি করব। আমার কাছে যুক্তি বলছে পালাবার চেষ্টা করতে, কিন্তু আমি জানি এর থেকে পালানো সম্ভব নয়। চলো বাড়ি যাই, অনির্বাণ বলল। কথা বলি। আমরা বাড়ি ফিরলাম। অনির্বাণ ঘরে বসে আমাদের বলল, তোমরা এর থেকে পালাতে পারবে না। তারা তোমাদের যেখানেই যাও খুঁজে বের করবে। এবং যদি তোমরা না যাও তাদের সাথে, তারা তোমাদের মেরে ফেলবে। কেন? দীপঙ্কর জিজ্ঞেস করল। কেন তারা আমাদের চায়? আমি আগেই বলেছি। তারা তোমাদের অধ্যয়ন করতে চায়। তোমাদের আবেগ, তোমাদের সম্পর্ক, এসব বুঝতে চায়। কেন? আমি জিজ্ঞেস করলাম। কারণ তারা এসব হারিয়ে ফেলেছে। তারা অনেক উন্নত, অনেক শক্তিশালী, কিন্তু তাদের কাছে আবেগ নেই, সম্পর্ক নেই। তারা শুধু বেঁচে আছে, বাঁচার আনন্দ নেই তাদের কাছে। দীপঙ্কর হাসল ব্যঙ্গের সাথে। আর তারা আমাদের দেখে শিখবে কিভাবে আনন্দ করতে হয়। হ্যাঁ, অনির্বাণ সহজভাবে বলল। ঠিক তাই। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। আমরা কি ফিরে আসতে পারব? অনির্বাণ আমার দিকে তাকাল। না, তোমরা ফিরে আসতে পারবে না। মধুরিমা কাঁদতে শুরু করল। আমি যেতে চাই না। আমি বাড়িতে থাকতে চাই। অনির্বাণ তার দিকে তাকাল, যেন বুঝতে পারছে না সে কেন কাঁদছে। তোমাকে যেতেই হবে। সবাইকে যেতে হবে। আমি মধুরিমাকে জড়িয়ে ধরলাম। আমাদের একটু ভাবার সময় দাও, আমি অনির্বাণকে বললাম। 2 দিন আছে, সে বলল। তারপর তারা আসবে। সেদিন রাতে আমরা 3 জন, আমি, দীপঙ্কর আর মধুরিমা, বসে পরামর্শ করলাম কি করা যায়। পালানো যাবে না, দীপঙ্কর বলল। তারা আমাদের খুঁজে বের করবে। লুকিয়ে থাকা যায়? মধুরিমা জিজ্ঞেস করল। পাহাড়ের জঙ্গলে? সেখানেও তারা খুঁজে বের করবে, আমি বললাম। অনির্বাণ বলেছে তারা অনেক উন্নত। তাহলে কি করব আমরা? দীপঙ্কর হতাশ হয়ে জিজ্ঞেস করল। আমি ভাবছিলাম। হঠাৎ একটা চিন্তা মাথায় এলো। আমার মনে হয় আমাদের যেতে হবে। কি? দীপঙ্কর চমকে উঠল। তুমি কি বলছ? শোনো আমার কথা, আমি বললাম। অনির্বাণ বলেছে তারা আমাদের অধ্যয়ন করতে চায়। আমাদের আবেগ, আমাদের সম্পর্ক। কারণ তাদের কাছে এসব নেই। তারা আমাদের ক্ষতি করতে চায় না, তারা শুধু আমাদের অধ্যয়ন করতে চায়। তাতে কি? দীপঙ্কর জিজ্ঞেস করল। আমি আমার সারা জীবন কোনো পরীক্ষাগারে কাটাতে চাই না। যদি তারা অধ্যয়ন করতে চায়, তাহলে আমরা তাদের অধ্যয়ন করার সুযোগও নেব, আমি বললাম। তারা কারা, কোথা থেকে এসেছে, কি করতে পারে, সব জানব। এবং তাদের আবেগ, সম্পর্ক কিভাবে ফিরিয়ে আনা যায় সেটাও দেখাব। তাহলেই হয়তো তারা আমাদের ফিরে আসতে দেবে। দীপঙ্কর আর মধুরিমা আমার দিকে তাকিয়ে রইল। আমার কথা তাদের মনে ধরেছে বলে মনে হল না। পরদিন সকালে অনির্বাণের সাথে কথা বললাম। আমি তোমাদের সাথে যাব, আমি বললাম। কিন্তু আমার স্বামী আর মেয়েকে ছেড়ে দাও। সে মাথা নাড়ল। তা সম্ভব নয়। আমরা পরিবার হিসেবে তোমাদের অধ্যয়ন করতে চাই। তোমরা সবাইকে যেতে হবে। ঠিক আছে, আমি বললাম। কিন্তু আমি একটা শর্ত রাখব। কি শর্ত? যেমন তোমরা আমাদের অধ্যয়ন করবে, তেমনি আমরাও তোমাদের অধ্যয়ন করার অধিকার পাব। আমরা জানতে চাই তোমরা কারা, কোথা থেকে এসেছ, কি করতে পারো। অনির্বাণ কিছুক্ষণ ভাবল। ঠিক আছে। তোমাদের জানতে দেওয়া হবে। আর একটা শর্ত, আমি বললাম। বলো। একদিন আমাদের ফিরে আসতে দিতে হবে। যখন তোমাদের অধ্যয়ন শেষ হবে। অনির্বাণ আবার কিছুক্ষণ ভাবল। আমি নিশ্চিত বলতে পারি না। কিন্তু চেষ্টা করব। আমি জানি না এটা কতটা বিশ্বাসযোগ্য, কিন্তু এটাই আমাদের একমাত্র সম্ভাবনা। আমি দীপঙ্কর আর মধুরিমাকে বললাম। তারা দ্বিধায় ছিল, কিন্তু শেষ পর্যন্ত রাজি হল। পরদিন সন্ধ্যায় আকাশে আবার সেই যানটি দেখা গেল। আমরা 4 জন বাইরে দাঁড়িয়েছিলাম। যানটি নিচে নামতে লাগল, এক সময় মাটিতে নামল। এর গায়ে একটা দরজা খুলে গেল, ভেতর থেকে আলো বের হয়ে এলো। চলো, অনির্বাণ বলল। ভয় পাবার কিছু নেই। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম।
আমি দীপঙ্করের হাত ধরেছিলাম, মধুরিমা আমার আরেক হাত। জানের কাছে পৌঁছে দেখলাম দরজা দিয়ে একজন বেরিয়ে আসছে। আমি চমকে উঠলাম। এটা একটা মানুষের মতো প্রাণী, কিন্তু মানুষ নয়। লম্বা, সরু, ফ্যাকাশে ত্বক, বড় বড় চোখ। সে আমাদের দিকে তাকিয়ে হাত তুলল। সে কি কথা বলতে পারবে আমাদের সাথে? আমি অনির্বাণকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, অনির্বাণ বলল। সে তোমাদের ভাষা শিখেছে আমার মাধ্যমে। প্রাণীটি আমাদের কাছে এলো। স্বাগতম, সে বলল। তার গলার স্বর অদ্ভুত, ধাতব, কিন্তু স্পষ্ট। আমি লুমিনার। আমি তোমাদের গাইড হবগ। তুমি কি আমাদের ফিরে আসতে দেবে? দীপঙ্কর সরাসরি জিজ্ঞেস করল। লুমিনার তার দিকে তাকাল। আমরা দেখব। এখন অনুগ্রহ করে আমার সাথে আসো। আমরা জানের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রশস্ত, উজ্জ্বল আলো ভরা একটা কক্ষ। চারপাশে অদ্ভুত যন্ত্রপাতি। কক্ষের মাঝখানে কয়েকটা আসন, যেগুলোতে বসতে বলল লুমিনার। আমরা কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞেস করলাম। আমাদের গ্রহে, লুমিনার বলল। আমাদের বাড়ি। আমরা আসনে বসলাম। যানটি ধীরে ধীরে কাঁপতে শুরু করল, তারপর উঠতে লাগল উপরের দিকে। আমি জানালা দিয়ে দেখতে পেলাম আমরা মাটি ছেড়ে উঠে যাচ্ছি উপরে, আকাশের দিকে। আমাদের বাড়ি, আমাদের শহর, আমাদের পৃথিবী, সব ছোট হয়ে যাচ্ছে নিচে। আমি জানি না এর পরে কি হবে। আমরা কোথায় যাচ্ছি, কি দেখব, কি শিখব, কিছুই জানি না। কিন্তু একটা জিনিস আমি জানি। আমি আমার পরিবারকে রক্ষা করব। যেমন করেই হোক, আমরা ফিরে আসব আমাদের বাড়িতে, আমাদের পৃথিবীতে। এইভাবেই শুরু হলো আমাদের অসাধারণ যাত্রা। আমরা পারিবারিক একটি গল্প শুনতে শুরু করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত এটি হয়ে উঠল মহাকাশ এবং এলিয়েনদের সাথে একটি অ্যাডভেঞ্চার। মনে রাখবেন, এটি সম্পূর্ণ কাল্পনিক গল্প। কিন্তু কে জানে, হয়তো আমাদের চারপাশে এমন অনেক কিছুই আছে যা আমরা জানি না, বুঝি না। হয়তো কোথাও, মহাবিশ্বের কোনো প্রান্তে, আমাদের মতো প্রাণীরা বাস করে যারা আমাদের অধ্যয়ন করতে চায়, আমাদের জানতে চায়। হয়তো একদিন তারাও আমাদের কাছে আসবে, যেমন এসেছিল অমিতার পরিবারের কাছে। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কল্পনাকে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আমি অন্য এক জগতে, যেখানে রহস্য আছে, অ্যাডভেঞ্চার আছে এবং পরিবারের ভালোবাসা আছে। ধন্যবাদ আমার গল্প শোনার জন্য।